পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন, কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলদারকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। আমি এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নাই। আর যদি করেন তাহলে কি আপনার এলাকা থেকে করবেন? আমি তো বললাম নির্বাচন করবো কিনা সেটা সিদ্ধান্ত নেই। নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি। নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, আর সেটা আমরাও চাই। যেহেতু আমরা এই সরকারের অংশ, এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়। সেক্ষেত্রে আপনার বক্তব্যের পরে কোনো কি সরকারের মধ্যে, অর্থাৎ আপনারা যদি চলে যান তাহলে শূন্যস্থান তো হবে, সেগুলো পূরণ করতে হবে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কি? সরকারের সিদ্ধান্ত, এবং এই বিষয়ে আসলে আমি টকশোতে র্যান্ডমলি কথার সময় বলেছি, এই বিষয়ে সরকারের ভিতরেও আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করব চূড়ান্ত একটা সিদ্ধান্ত। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে থেকে আলোচনা করা। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব আগে পরবর্তীতে। উপদেষ্টা না শুধু, আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের কারোই এই সরকারে থাকা উচিত। নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা, শুধু নির্বাচন করলেই যে পক্ষপাত হইতে পারে এটা তো না। কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে, তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায়। এক বছর শেষ হলো, আপনাদের অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের 2-3 সদস্য এখন আছে সরকারি, এক বছর শেষ হলো। এক বছরে আপনাদের মানে কতটা করতে পারলেন আর কতটা পারলেন না, আপনাদের যে আশা নিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি করলেন সেটা আপনাদের সফলতা ব্যর্থ? এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এর বাইরেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি। এনসিপির পক্ষ থেকে একটি, আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন, একজন তার নিজস্ব বক্তব্যে চাঁদাবাজির ঘটনায় আপনার নাম জড়িয়েছে, এই বিষয়ে আপনারা আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনও তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধহয় ছিল, তখন চিনতাম। কিন্তু গত 2024 সালের 5ই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি, এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম, আজকেও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন, তার স্ত্রী পরিচয়। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা, তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে, এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। 5ই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো, আপনারা জানেন, আমাদের এখানে আয়নাঘর ছিল, যেগুলো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর। সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা
এটাও একটা ওয়েস্টার্নের শঙ্কার সামনে আপনি বিষয় আর কি। গিয়েছিলেন কিনা সেদিন সিসিটিভি ফুটেজে দাবি করা হচ্ছে যে আপনি বাইকে চড়ে গিয়েছিলেন ঠিক ভোর রাতে আপনি গিয়েছিলেন অলরেডি সেখানে? আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার, তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়, তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি চিনা 17 জন যাচ্ছে সাদাই পরে এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয়, যেহেতু তারপরে অনেক কিছু বললাম, কারণ আমার বিষয়ে যেহেতু এলিগেশন আসছে আমি সেজন্য বললাম আর কি। ওকে, আপনি তো অস্বীকার করছেন অভিযোগটা? হ্যাঁ, এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি, এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন, এই আর কি। ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কিছু না, থ্যাংক ইউ। আপনাদের এনসিপি